দেখার যে একটা বড়ি একটা রিফ্লেক্টর টেলিস্কোপ থেকে শুরু করে 10 ইঞ্চি বা 8 ইঞ্চির রিফ্লেক্টর টেলিস্কোপ অনেকের কাছেই আছে। তো এই ধরনের টেলিস্কোপের মধ্যে আমরা কি কি করতে পারি এবং তার মধ্যে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট বলতে গেলে আমরা যদি এটাকে স্কুলের যে বিভিন্ন প্রজেক্ট যারা 11-12 এ পড়ো তাদের ক্ষেত্রে কিন্তু সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করতেই হয় এবং সেটা একটা প্রজেক্ট হিসাবে দেখানো যায়। আর কলেজেও কিন্তু প্রজেক্ট থাকে অনার্স পাস এই সাবজেক্ট গুলোতে ফিজিক্সে বিশেষ করে তো থাকেই। তাদের ফিজিক্সে অ্যাস্ট্রোনমি প্রায় কাছাকাছি ক্ষেত্রে কিন্তু করা যায় কাজগুলো। তো একে একে আমি এইখানে বেশ কয়েকটি এক্সপেরিমেন্টের কথা বলবো খুব ছোট টেলিস্কোপে যেগুলো আমরা বাড়িতেই করতে পারি, নিজে নিজে করতে পারি। তো প্রথমে আসি যে আর্থ মুন ডিস্টেন্স আমরা কিভাবে, হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। তো এক্সপেরিমেন্ট ওয়ান যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা আর্থ মুন ডিস্টেন্স আমরা মেজার করতে চাই। কথা আছে যে আর্থ মুন ডিস্টেন্স আমরা তো আগে থেকে জানি কেন মেজার করব না, তার একটাই উত্তর, আমরা যে যে অর্থে ক্লাসের প্র্যাকটিক্যাল গুলো করি সেই প্র্যাকটিক্যাল তো সবাই করেছে, বহু মানুষ করে গেছে, বিজ্ঞানীরা করে গেছে, আমরা যেই জন্য করি তাতে আমাদের যে গবেষণা স্কিল তৈরি হয় সেইটার জন্যই এখানেও সেই একই যে আর্থ মুন ডিস্টেন্স আমরা যাচাই করে দেখতে পারি যে আমরা বইতে এগুলো পড়েছি, তাহলে আমার কাছে ছোট একটা টেলিস্কোপ আছে এবং এই ছোট টেলিস্কোপ বলতে একদম টেলিস্কোপের যে ফাইন্ডার স্কোপ একদম 6x ম্যাগনিফিকেশনের যে ফাইন্ডার স্কোপ কিংবা একটা বাইনোকুলার, সেটা দিয়ে কিন্তু এই এক্সপেরিমেন্টটা করা যাবে এবং যে আর্থ আর মুনের যে ডিস্টেন্সটা সেটা কিন্তু আমরা যাচাই করে দেখতে পারি। আমাদের কাছে গুগল করলেই গুগলে রেজাল্টটা আছে, আমরা কিন্তু রেজাল্টে যাচ্ছি না, আমরা রেজাল্টটা শেষে দেখবো, এক্সপেরিমেন্টটা করার পরে দেখবো যে হ্যাঁ কাছাকাছি আমরা কিন্তু করতে পারছি কিনা বা এটা কিভাবে মাপা হয়েছে। তো এইটা একটা সহজ একটা সেটআপ তৈরি করতে হবে, এটা একটা চাঁদা বা প্রোটেক্টর বলা হচ্ছে। তো এই চাঁদাতে অ্যাকচুয়ালি এটা আমি নিজে একটা প্রিন্ট আউট করে বানিয়েছিলাম এই ধরনের, যার মাঝখান মানে 90 ডিগ্রি জায়গাটা হচ্ছে শূন্য, 0 ডিগ্রি। কিন্তু এমনি দোকানে কিনতে গেলে যেটা পাওয়া যায় তার এক সাইডে 0 এক সাইডে 180 থাকে। ফলে সেক্ষেত্রে যাই হোক যে 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 মাঝখানে শূন্য যদি কোথাও কিনতে পাওয়া যায় বা একটা প্রিন্ট আউট করে নেওয়া যেতে পারে, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি একটা সরু একটা সাইডে ছোট্ট একটা টেলিস্কোপে অ্যাটাচ করলাম। আমি এখানে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে টেলিস্কোপ অ্যাটাচ করার আগে যদি আরেকটা ছোট সরু পাইপ ওর সঙ্গে অ্যাটাচ করে দেওয়া যায়, সেই পাইপটা দিয়েও অনেক কাজ করা যেতে পারে। মানে একটা সরু পাইপ থাকবে 1/2 ইঞ্চি ব্যাসের যে পিভিসি পাইপ গুলো পাওয়া যায়, কিংবা একটা সরু যে পেন আমাদের একটু মার্কার পেনের যে পাইপ টাইপ গুলো হয়, মার্কার পেনের যে যতটা সাইজ হয় সেরকম একটা পাইপ পেনকে দুপাশটা কেটে পাইপের অংশটা নিয়ে আমি একটা কম্পাসের সরি চাঁদার উপরে এরকম আঠা দিয়ে সুন্দর করে আগে বসিয়ে নিলাম। এবারে ছোট্ট একটা টেলিস্কোপ তার সঙ্গে অ্যাটাচ করতে পারি যদি আমার থাকে, না থাকলে আমার শুধু পাইপ দিয়েও কাজ হতে পারে। এখন এখানে একটা ভারী বস্তু ঝুলিয়ে দিতে পারে, একটা ভালো বড় বল, ছোট বল কিংবা পাথর কিছু একটা বেঁধে আমি ঝুলিয়ে দিলাম। তাহলে আমি এবারে এখানে যে ছবিটা যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি উপর দিকে তাকাই তাহলে এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে কিন্তু এই এই যে দড়িটা নিচের দিকে ঝুলে আছে আর এই যে লম্ব যে লাইনটা মানে আমাদের এখানে আমি এটাকে 0 বানিয়েছিলাম, তাহলে এর মধ্যে একটা কোণ পাওয়া যায়। আর যাদের এটা 90 ডিগ্রি আছে তাদের হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এই কোণটা বাদ দিলে সেই কোণটা পাওয়া যায়। অর্থাৎ এদিক থেকে তখন হিসাবটা করতে হবে, এইটা বাদ দিলে তখন তাহলে এই কোণটা কত হলে পাওয়া যায়। তাহলে এই যে মাঝখানে এই কোণটাই হচ্ছে যদি এখানে একটা স্টার থাকে বা নক্ষত্র থাকে সেই নক্ষত্রটা কত উন্নতি কোণে আছে মাপতে পারি। এটা এটা একটা বিশেষ কাজেও লেগে যায়, সেটা হচ্ছে ধ্রুব তারা কত উন্নতি কোণে আছে তার জানার জন্য এরকম একটা সেটআপ 5 টাকা দিয়ে একটা সেটআপ বানালে আমার কিন্তু কোনো টেলিস্কোপ ছাড়াই আমি কোনো একটা জায়গায় ধ্রুব তারার উন্নতি কোণ মাপতে পারি এবং আমরা অবশ্যই অনেকেই এখানে জানি যে ধ্রুব তারার উন্নতি কোণটাই হচ্ছে ওইখানকার হচ্ছে ল্যাটিচিউড বা অক্ষাংশ। ফলে আমি কোনো একটা জায়গায় শুধু এই 5 টাকার এই একটা সেটআপ তৈরি করে আমি একটা জায়গার অক্ষাংশ আমি বের করতে পারি। আহ, এবং আমি এই আলোচনার মাঝখানে একটা কথা বলে নিই, আমাদের এই গ্রুপে কলকাতা অ্যাস্ট্রোনমি গ্রুপে কিন্তু অনেক গুণী মানুষ আছেন, অনেক এক্সপিরিয়েন্স পার্সন আছেন। আমার যদি এই বক্তব্যে যদি কোথাও সংযোজন কিংবা সংশোধন দরকার হয় আপনারা অবশ্যই মাঝখান থেকে বলবেন বা শেষে বলবেন। যাই হোক আমরা কন্টিনিউ করি, তাহলে এরকম একটা অবস্থানে আমরা যে মূল আগের যে এর কথাটা বললাম যে আর্থ কোন ডিস্টেন্স, সেক্ষেত্রে তাহলে কি হবে এই সেটআপটা আমার কাছে আছে, যার টেলিস্কোপ আছে সে এইখানে টেলিস্কোপের নিচে এইটা অ্যাটাচ করবে, আর যার টেলিস্কোপ নেই ছোট একটা হয়তো ফাইন্ডার স্কোপ আছে ছোট করে 6x সেইটা সে অ্যাটাচ করবে
আর যার কিছু নেই, তার কোনো অ্যাটাচ করার দরকার নেই, সেই পাইপের ভিতর দিয়ে দেখার একটা চেষ্টা করে। তো এইরকম একটা সেটআপ ব্যবস্থা আমার এখানে দেখা আছে। আমার নিজের তৈরি টেলিস্কোপের ছবিটা আছে এখানে, কিন্তু আমি এখানে সেটিং সার্কেল এরকম পার্মানেন্ট করে রেখে দিয়েছি। এটা শুধু এই এক্সপেরিমেন্টের জন্য নয়, এটা আমি যে কোনো গ্রহ নক্ষত্র খোঁজার ক্ষেত্রে আমার খুব কাজে দেয় এই জিনিসটা। তো এরকম একটা অবস্থায় সেটাপে আমি কি করলাম না, আমার একবার এই নিচের অংশের আহ, উন্নতি, এই যে ছবিটা দেখতে পাচ্ছি নিচের অংশের এই উন্নতি কোণটা আমি একটা মাপার চেষ্টা করলাম। সঙ্গে সঙ্গে কেন বলছি না, চাঁদেরও একটা মুভমেন্ট আছে, মানে পুরো আকাশের একটা মুভমেন্ট তো আছে। তো তার জন্য সরে যাবে, আমরা খুব কুইকলি মানে 2 সেকেন্ড 3 সেকেন্ডে এখানে থেকে 1 সেকেন্ডে আমি ঘুরিয়ে নিতে পারবো। এবং এবারে বুঝতেই পারা যাচ্ছে যে এই কাজটা করতে গেলে হাত নড়বে। তো আরেকটা জিনিস এখানে বলা হয়নি, যেটা বললে না ভালো, সেটা হচ্ছে এই যে মানে যে সিস্টেমটা বানানো হয়েছে সেইখানে এই যে কোনটা দেখবে কে, আমি একাই তো দেখছি এই টেলিস্কোপ দিয়ে, তাহলে এখানকার কত ডিগ্রি হচ্ছে কে দেখবে, না কেউ দেখার নেই, একা একা এইসব কাজ করতে হয়। তো এক্ষেত্রে কি করতে হবে, যখনই দেখলাম যে এই ফিল্ডের মধ্যে আমি যে জিনিসটা দেখছি সেটা এসে গেছে তার মাঝখানে, তখনই এইটাকে আঙুল দিয়ে এই লাল সুতোটাকে আঙুল দিয়ে চেপে ধরতে হবে। চেপে ধরে এবারে সরিয়ে দেখতে হবে কত ডিগ্রিতে আছে, অর্থাৎ সেখানে কিন্তু পয়েন্ট বা 1 ডিগ্রি এদিক সেদিক হতে পারে, কিন্তু আঙুল দিয়ে চিপে রাখতে হবে। তো এই কাজটা এখানেও করতে পারি, একই করতে হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে এখানে যদি হাত নড়বড় করে, আমরা একটা ফোনে, এই যে ফোনের মানে ফোনে হোল্ডিং করা যে ট্রাইপড গুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারি, বা কোনো একটা লাঠি মাটিতে পুঁতে দিয়েও কিন্তু এই পুরো সেটআপটাকে বেঁধে রেখে আমরা কিন্তু এই কাজটা করতে পারি। কাজটা খুব সোজা, চাঁদের নিচের দিকে একটা কতগুলো কোণ হলো মেপে নেওয়া, আর উপরের দিকে কতগুলো মেপে নেওয়া। এবং এই চাঁদকে আমরা বলি যে 0.5 ডিগ্রি, সেটাও কিন্তু এই পরীক্ষার দ্বারা যাচাই করা যাবে। এবার এই 0.5 ডিগ্রি যাচাই করা হলো, এবারে যার যেটা আসবে সেটা করা হলো, সেটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। প্রকাশ করার পরে এই যে ফর্মুলাটা আছে, এটা কখন হয়, যখন থিটাটা খুব ছোট, 0.5 তো অবশ্যই খুব ছোট। তাই এক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা হয় ট্যান থিটা সমান লম্ব বাই অতিভুজ এরকম ধরা হয়। থিটা যখন খুব ছোট হয় তখন সাইন থিটা সমান ট্যান থিটা সমান থিটা ধরা হয়। এবং যাদের এই ম্যাথটা বুঝতে অসুবিধা আছে তারা কিন্তু ক্যালকুলেটরে সার্চ করে দেখতে পারো যে সাইন 0.5 ডিগ্রির মান, মানে রেডিয়ান করে যা হবে, এই যে সাইন 0.0087 ডিগ্রি মান সাইনে বসালেও সেই 0.0087-এর কাছাকাছি মান আসবে, অর্থাৎ সাইন থিটার মানের কাছাকাছি আসবে, বসিয়ে দেখতে হবে ক্যালকুলেটরে। যাই হোক, তো এখান থেকে কিন্তু আমরা এই থিটার মান পেয়ে গিয়ে এই ফর্মুলাটা বসিয়ে এই ক্যালকুলেশনটা আমি নিজে করেছি। এই নিজে করার পরে ক্যালকুলেশনটা দেখা যাচ্ছে কত, আহ, যে 3,98,394.86 কিলোমিটার। কিন্তু আমরা মোটামুটি জানি যে এটা হচ্ছে 3,84,400 কিলোমিটার। তার মানে মোটামুটি দেখা যাচ্ছে এটা যদি আরো প্রিকশন সুন্দর করে নেওয়া যায়, বেশ কয়েকবার নেওয়া যায়, তার এবার গড় নেওয়া যায়, তাহলে কিন্তু এই রেজাল্টটা খুব সুন্দর রেজাল্ট হবে। এবং এই যে আনন্দ, ছাত্রছাত্রী কেন, আমরা শিক্ষকরাও কিন্তু এই আনন্দটা নিতে পারি যে হ্যাঁ আমি নিজে মেপে দেখলাম এত হয়। এবং মজা হচ্ছে এরপরে এক্সপেরিমেন্ট টু, এই যে এক্সপেরিমেন্ট টু যদি টু না বলবো, এটা একের সেকেন্ড পার্ট বলবো, এই কাজটা করতে পারি যে অপসুর অবস্থায় অনুসুর অবস্থানে যে এই যে ছোট বড় হয় চোখে, সেটা কিন্তু খুব একটা বোঝা যায় না, বুঝতে অসুবিধা হয়, সেটা কিন্তু ক্যালকুলেশন করে এই পদ্ধতিতে বের করতে পারি। হ্যাঁ, এক্স্যাক্টলি 0.56 ডিগ্রি নাও আসতে পারে, সেটা সেটা এখানে মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে ভ্যারিয়েশনটা হচ্ছে সেটা কিন্তু আমরা অবশ্যই করে দেখতে পারি যে হ্যাঁ সত্যি অপসুর অনুসুর অবস্থানে এর একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবং ছবি তুলে রাখলে এটা তো কোনো ব্যাপারই না, সেটা অনেকে করে, কিন্তু আমি প্রথমেই ছবি তোলার জায়গাটাতে আমি যাচ্ছি না এখন। এই অন্তত এই এক্সপেরিমেন্টে ছবি তুলে দরকার হচ্ছে না। এবারে যেটা হচ্ছে এক্সপেরিমেন্ট টু, সেটা খুব সুন্দর। সেটা হচ্ছে যে একটা ক্র্যাটার হলো মুন, মানে এই যে গর্তগুলো আছে, সেই গর্তগুলোর কি সাইজ কত, আমরা বইতে বা উইকিপিডিয়ায় সার্চ করলে, আহ, আমি সবাইকে বলবো যে যেখানে সেখানে সার্চ না করে উইকিপিডিয়ায় এইসব তথ্য খুঁজলে অনেকটা অথেন্টিক তথ্য পাওয়া যায়। তো উইকিপিডিয়ায় কোনো একটা ক্র্যাটারের নাম দিয়ে সার্চ করলে সেখানে তার দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদি দেওয়া হয়। এবার গোলাকার বলে একটাই দেওয়া থাকে, ব্যাস দেওয়া থাকে, প্রায় গোলাকার বলে। তো এই যে ব্যাসটা দেওয়া থাকে কোথা থেকে পাওয়া গেল, পৃথিবীতে বসে না চাঁদে গিয়ে তো নিশ্চয়ই কেউ মাপেনি না, তাহলে পৃথিবী থেকেই কিন্তু এগুলো সব মাপা হয়েছে। এবং সাইনের ছাত্রছাত্রীও করতে পারবে, আর মাস্টার তো অবশ্যই পারবে। তো সবাই মিলে আমরা যারা অ্যাস্ট্রোনমি চর্চাটা করছি, যদি এটা ছাত্রছাত্রীদের একটা ক্যাম্পে
বলবো যে বিভিন্ন ধরনের ক্র্যাটার নিয়ে যে যার মেপে দেখাও। মেপে দেখার পদ্ধতিটা খুব সহজ। কিরকম? না এই যে ক্র্যাটার, এই একটা চাঁদের ছবি, আমি একটা কোনো একটা পোর্শনে একটা ক্র্যাটার নিয়ে ভাবছি। তো সেই ক্র্যাটারের ছবি এরকম একটা তুলতে হবে। তো এই ক্র্যাটারের ছবি তোলার কিরকম হলো? না এই ক্র্যাটারটা একটা স্কেল দিয়েই কিন্তু মাপা হচ্ছে একটা ক্র্যাটার। এখানে একটা দেখা যাচ্ছে কত 11.7 কি 8 এরকম একটা ডায়ামিটার দেখাচ্ছে। এখন এর সঙ্গে তাহলে কি না পুরো চাঁদের সঙ্গে এই ট্যালিটা আমাকে করতে হবে। ওই একই পদ্ধতিটা এখানে লাগানো হয়েছে। এটা ফুল মুন তোলা হয়েছে। তার ব্যাস আমার জানা আছে 3474.8 3474.8 কিলোমিটার। এখন এই একটা ফোনে হাই রেজলিউশন খুব দরকার নেই। ফোনে একটা ছবি তুলে নেওয়া হয়েছে। সেই ছবি তুলে আমরা কি করেছি না একটা স্কেল বসিয়ে পুরো ডায়ামিটারটা মাপলাম। কত হলো 10.8 সেন্টিমিটার। তাহলে এটা সমান হচ্ছে, এটাকে আমি ট্যালি করছি 3474.8 কিলোমিটার। এবার এই উপরের দিকে একটা প্লেটো ক্র্যাটারের কথা হচ্ছে। এই প্লেটো ক্র্যাটারের মোটামুটি একটা ডায়ামিটার মাপলাম 0.3 মিলিমিটারের মতো, সরি 3 মিলিমিটারের মতো, 0.3 সেন্টিমিটার। এখন খুব স্বাভাবিক ব্যাপার, একটা অঙ্ক, খুব সাধারণ অঙ্ক লাগালেই হবে। 10.8 সেন্টিমিটার সমান যদি এত হয় তাহলে 1 সেন্টিমিটার সমান কত, আর 0.3 সেন্টিমিটার সমান কত। তাহলে এই গুণটা করে, এই গুণটা আমি নিজেই করেছি, করে দেখা গেল 96.52 কিলোমিটার। প্রায়, অবশ্যই প্রায় লিখতে হবে এগুলো। এবং এইটা আমরা উইকিপিডিয়ায় দেখছি এটা 101 কিলোমিটার ব্যাসের একটি। তো এটা ত্রুটি আরো হতেই পারে, বিশেষ করে যেগুলো আরো একটু ছোট ছোট তাদের ত্রুটি থাকবে। তো সেই ত্রুটিগুলোকে দূর করার জন্য উপায় আছে। না এই যে ছবিটাকে যদি একটা বড় স্কেলে প্রিন্ট করা যায়, একটা বড় পেজে যদি প্রিন্ট করা যায়, তাহলে অনেকটা জায়গা নেবে। অনেকটা জায়গা নিলে সেই জায়গাটারে আমি কিন্তু, এমনকি এটাকে এইগুলো প্রিন্ট করার বহু কৌশল আছে। এমনি এমনি একটা ওয়ার্ডে গিয়ে আহ, এইটাকে স্প্লিট করে 4টে করে দিলে একটাতে ওই 1/4 যদি A4 পেজে চলে আসে, ওই 1/4টাকেই মাপলাম, মেপে আমি তাকে ট্যালি করলাম, তাহলে এই ক্যারেক্টারটা দেখা যাবে 1/4 পেজ মানে A4 পেজে প্রিন্ট করলে দেখা যাবে এটা বেশ বড় দেখাচ্ছে। অর্থাৎ সেটা আমি আহ, দেখা যাবে যে সেন্টিমিটার স্কেল দিয়ে মাপলে হয়তো 2-3 সেন্টিমিটার হচ্ছে। তাহলে আমার ত্রুটিটা কম হবে। ফলে আমরা বিভিন্ন ভাবে এইটাকে কিন্তু আমরা করে যেতে পারি। তো শুরুতেই আমরা কি করবো, শুরুতে একটা ছবিটা আছে সেরকম একটা ছবি প্রিন্ট করাবো, ফোনে তোলাই ছবি প্রিন্ট করাবো। এবং বড় বড় প্যাটার্ন নিয়ে প্রথমে কাজ করবো। যখন যত ছোট ছোট প্যাটার্ন নিয়ে কাজ করা যাবে তাতে তখন ছবিটাকে একটু বড় করে প্রিন্ট করাতে হবে। এবং তখন আর এই 10.8 সেন্টিমিটার সমান এটা হবে না, তখন এটা হয়তো 20 সেন্টিমিটার সমান এত হবে, এরকম কিছু একটা হবে যদি এটাকে একের চারদিকে 4টে করে ভাগ করি। তো এরকম করে এইখানে একটা এই মাউন্ট অ্যাপেনাইন পর্বতমালা আছে, তার দৈর্ঘ্যটা তো বেশ মাপা গেল এরকম 675.65 কিলোমিটার হলো। এবং উইকিপিডিয়ায় সেটা দেখাচ্ছে 600 কিলোমিটার, বা অন্যান্য জায়গায় 600 কিলোমিটার প্রায় দেখাচ্ছে। এগুলো সবই কিন্তু প্রায়। তো এটা বেশ মাপা গেল সুন্দর করে, 675 আর 600 এটা প্রায় খুব একটা, কারণ একটা পর্বতের পাদদেশ থাকে, দাঁড়িয়ে থাকে, ফলে সেগুলো ত্রুটি আর একটু বেশি থাকবে। যাই হোক, আমরা কিন্তু এই দুটো উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু বাড়িতে বসেই আমাদের ছোটখাটো একটা 60 mm টেলিস্কোপ দিয়ে কিন্তু এই ছবিটা ফোনে তুলতে পারি, তুলে একটা প্রিন্ট করে এই পরীক্ষাগুলো চালাতে পারি। তারপরে যেটা আসবে ক্র্যাটার হাইট। ক্র্যাটার হাইটটা একটু অন্যরকম। একটু অন্যরকম, পদ্ধতিটা একই, কিন্তু হাইটটা মাপার ক্ষেত্রে একটা যেটা দরকার হবে সেটা আমি পরে বলছি। এইখানে একটা ক্র্যাটারের ছবি, তাহলে এটা একটা রেজলিউশন ভালো হতে হবে যাতে ছায়াটা বোঝা যায়, এইটা একটা মূল কথা। অর্থাৎ 60 mm টেলিস্কোপে হয়তো ভালো করে এই ছবিটা আসবে না, হয় সেক্ষেত্রে 4 ইঞ্চি কি 5 ইঞ্চি রিফ্লেক্টর টেলিস্কোপে এই কাজটা করা যেতে পারে। তো সেখানে এই যে ডান দিকের ছবি, এই যে পিক পিক হাইট আর এই যে ওয়াল, মানে এটা তো গভীর গভীর বোঝাই যাচ্ছে এই ছবি থেকে কত দূর ছায়া চলে গেছে। আর এই পিক, মাঝখানে পিক আছে, কিছু কিছু ক্যাটারের পিক থাকে, কিছু থাকে না। যাদের পিক থাকে তাদেরও একটা ছায়া থাকে। অর্থাৎ এই ছায়ার দৈর্ঘ্য আমি দুটোর ক্ষেত্রে যদি মাপতে পারি, সেগুলোর সাহায্যে এর হাইটটা মাপতে পারি, আবার পিকের হাইটও মাপতে পারি। অর্থাৎ এই প্রাচীরের যে হাইটটাও মাপলাম, আবার পিকের পিকের হাইটটাও মাপলাম। তো সেক্ষেত্রে এরকম ব্যাপারটা এই একই ছবি আগে দেখেছি। এখানে এই যে পিকের হাইট, এই যে এখান থেকে যদি স্কেলটা তুলে এই পর্যন্ত দেখা হয়, তাহলে আর এইখান থেকে দেখা হয়, তাহলে দেখা যাচ্ছে এখানে
এটা হচ্ছে 3.5 আর এই পিকের মাথাটা হচ্ছে 5.5 প্রায়, তার মানে প্রায় দুই সেন্টিমিটার ছায়াটা পিকের ছায়া পড়েছে। সেরকম প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। আর এদিকে এই ওয়ালটা, এই যে ডান দিকের ওয়ালটা ছায়া এতদূর পড়ে গেছে, এখানে 8.5, এটা হচ্ছে 11.5, 3 সেন্টিমিটারের কাছাকাছি এই জায়গাটা। তার মানে এই দুটো আমার কাছে থাকলো, আমরা করলাম, রাখলাম, আর পুরোটা এখানে 1.5 সেন্টিমিটার। তো এইরকম এই যে এইখানে ছায়াটা মেপে দেখানো হয়েছে। তো একই পদ্ধতিতে পুরো ক্র্যাটারটা ডায়ামিটার আগের পদ্ধতিতে আমরা বের করেছি, অথবা আমরা উইকিপিডিয়া বা অন্যান্য যে অ্যাস্ট্রোনমিক্যাল সাইটের যে ডেটা, সেই ডেটার সাহায্যে নিয়ে আমি পুরো ক্র্যাটারটার ডায়ামিটার জানি। এবার পুরো ক্র্যাটারটার ডায়ামিটার জানি, তার রেসপেক্টে এই ছায়াটা কত সেটা পেয়ে যাবো। একই নিয়ম, যে পুরো ক্র্যাটারটা হচ্ছে দৈর্ঘ্য ছিল এই স্কেলের সাহায্যে 11.5 সেন্টিমিটার, তাহলে আর এইটা আমরা এতে দেখলাম যে 110 কিলোমিটার, তাহলে 110 কিলোমিটার সমান 105 সেন্টিমিটার সমান 110 কিলোমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান কত হলো? আর এইখানে 3.5 সেন্টিমিটার, তাহলে কত হলো? তাহলে দেখলাম যে এই ওয়ালের যে ছায়াটা তার লেন্থ হচ্ছে 33,478 মিটার, বা 33 কিলোমিটার প্রায়, 33.5 কিলোমিটার প্রায়। একইভাবে পিকের হাইটটা পেলাম 22 কিলোমিটার প্রায়। তো এই পিক ছায়ার দৈর্ঘ্য পেয়ে কি আর উচ্চতা পাওয়া যাবে? নিশ্চয়ই না, তাহলে একটা ছোট অঙ্ক করতে হবে। এই অঙ্ক করতে গেলে একটা ডেটা চাই। কি চাই? এই লুনার টার্মিনেটর ভিজুয়ালাইজেশন টুল বলে একটা সফটওয়্যার পাওয়া যায়, এবং সেটা অবশ্যই লাইভ সফটওয়্যার থাকতে হবে, মানে নেটের প্রয়োজন হবে। তো সেরকম অবস্থায় তার কাজ হচ্ছে এই সফটওয়্যারে চাঁদের উপরে যে ছায়াগুলো পড়ে, অর্থাৎ চাঁদের সাপেক্ষে সূর্য কত অ্যাঙ্গেলে পড়ছে, যেই জায়গাটাতে আমি খুঁজছি। তো এটা একটা স্ক্রিনশট নেওয়া হয়েছে। এখানে সান কত ডিগ্রি, এই যে ডান দিকে লেখা আছে, এই ক্র্যাটারটায় সান কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়েছে, এই ক্র্যাটারটা সান কত। সমস্ত ক্র্যাটারে কিন্তু একই অ্যাঙ্গেলে পড়বে না, কারণ হ্যাঁ পড়বে, যারা এই চাঁদকে সমতল বলে মনে করে তাদের জন্য পড়বে, কিন্তু এটা গোলাকার, তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্র্যাটারে বিভিন্ন অ্যাঙ্গেলে সান এসে পড়বে। সেই কোণটা জানা থাকলে একটা ত্রিকোণমিতির অঙ্ক করতে হবে। এইটা ছায়ার দৈর্ঘ্য আমরা সেই ক্র্যাটারে স্কেল বসিয়ে মেপেছিলাম, আর আমরা এই থিটাটা এই সফটওয়্যার থেকে পেয়েছি, তাহলে এখানে উচ্চতাটা পেয়ে যাবে। তাহলে একইভাবে এই যে ক্র্যাটারের ওয়ালের উচ্চতাটা পেয়ে যাবো, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এটাই সূত্র। লম্ব বাই ভূমি, লম্ব দরকার, ভূমিটা জানলাম ক্র্যাটারের মাপ, সেই স্কেল বসিয়ে, আর থিটাটা জানলাম ওই সফটওয়্যার থেকে। তো এখান থেকে মোটামুটি ক্র্যাটার ওয়াল এরকম পাচ্ছি। এইভাবেই কিন্তু পৃথিবী থেকে মাপা যেতে পারে সবকিছু। তো যাই হোক, এই একই পদ্ধতিতে কিন্তু পিকের উচ্চতাটা কিন্তু আমরা একইভাবে মাপা যাবে। এবার আসি এক্সপেরিমেন্ট 4। সেখানে কি হচ্ছে যে সানের রোটেশন কিভাবে, খুব কম মানুষই ওটা পর্যবেক্ষণ করে। আমরা সানস্পট দেখি, রেখে দিই, আজকে সানস্পট বেড়েছে আর কালকে কমেছে, এইটাই। কিন্তু আমরা দেখি না যে কি হবে। তো এই সান যে রোটেট করে সেটা কিন্তু খুব সুন্দরভাবে করা যাবে। এবং এখানে দেখা আছে যেহেতু এটা গ্যাসিয়াস, তাহলে এর সলিড নয়, তার সমস্ত জায়গার কিন্তু রোটেশনাল স্পিড বা ঘূর্ণন যেটা একই নয়। স্পিনিং যে স্পিডটা একই নয়। মাঝখানে 25 দিনের মতো লাগে, 24 থেকে 25 দিন, একদম মেরু অঞ্চলে যে অঞ্চলে 35 দিনের মতো লেগে যেতে পারে। মাঝামাঝি তো তার মাঝামাঝি 28 দিন, কোনটা 26 দিন, এভাবে বোঝা যাচ্ছে যে এখানে সবথেকে ইকুয়েটারে সবথেকে কম হয়, আর নর্থে সব থেকে বেশি দিন লাগে। মানে অ্যাকচুয়ালি একবার নর্থ পোলে দেখা যাবে, সেখানে ঘূর্ণনটা বোঝা যাচ্ছে না। তো এইটা গ্যালিলিওর একটা এক্সাম্পল দিয়ে দেয়া যেতে পারে। গ্যালিলিওর এই 9 জুন, 10 জুন, 11 জুন 1613 খ্রিস্টাব্দের একটা ছবি আর্কাইভে পাওয়া যায়। এখানে হাতে আঁকা ছবি, অবশ্যই কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু উনি যে মহান কাজটি করেছিলেন সেই কাজটি তখনকার দিনে কেউ হয়তো করেনি, মানে কেউ করেইনি। এরকম একটা রেকর্ড করা, এবং সেই রেকর্ডটা প্রমাণ করে যে সূর্য তার নিজের অক্ষের চারদিকে ঘুরছে। এবং হ্যাঁ, তখন এইটা কনফার্ম হয়নি যে সূর্যের নিজের চারদিকে ঘুরছে, কারণ তখন এটাও কেউ কেউ মনে করতে পারে যে এই সানস্পট গুলো নিজে নিজে মুভ করছে এদিকে, বাকিটা পুরোটা ফিক্সড আছে, এরকম হতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে এই অবজারভেশনটা ঠিকঠাক, যে প্রত্যেকটা শিফট করে যাচ্ছে, ডান দিকে শিফট করে যাচ্ছে, আবার এই কমে গেছে, কোথায় কোথায় তার সাইজ ছোট বড় হচ্ছে, এগুলো চোখে দেখে আঁকা। তো এইরকম গ্যালিলিওর ওয়ার্ক, এটা আমাদের এখন আর করতে হবে না, এটা আমাদের হাতে দেখে এখন আঁকতে হবে না, আমরা ছবি তুলে নেব। আমরা একটা ছবি তুলে নেব সানস্পটে,
এবং সেই ছবিটা যদি আমি বিভিন্ন ভাবে একই দিনে আমি একটু সকালে উম চা খেতে, খেতে তুললাম, আবার একটু দুপুরের দিকে তুললাম, কি সকাল থেকে দুপুরের মধ্যে ৪ টে তুললাম, বিকালে ৪ টে তুললাম। দিয়ে আমি ৮ টা ছবি পেলাম। পরে আবার ৮ টা ছবি থাকলো। আমি আবার এটা একটা সিকোয়েন্স হলো। আবার একটা সিকোয়েন্স হতে পারে যে আমি একদিন অন্তর, অন্তর প্রত্যেকদিন একটা নির্দিষ্ট টাইমে তুলে যাচ্ছি। সকাল ৮ টায় এরকম করে আমি ৩০ দিন তুলে যাচ্ছি। এরকম তুলে দেখলে দেখা যাবে যে এই স্পট গুলো পরপর সরে, সরে যাচ্ছে। হ্যাঁ? এবারে এই বিভিন্ন জায়গার স্পট গুলোর ঘূর্ণন মানে যে তার সরে যাওয়ার ব্যাপারটা আলাদা হচ্ছে। অর্থাৎ ইকুয়েটর বরাবর বা নিরক্ষরেখা বরাবর যদি বলা যায় তাহলে তাদের যা গতি শিফট হচ্ছে সরে, সরে যাচ্ছে সেটা কিন্তু অন্য জায়গায় কম হচ্ছে এবং সেক্ষেত্রেও পুরো ছবিটার একটা ডায়ামিটার নিলাম, সেটাকে স্কেলে মাপলাম, সেই স্কেলে মেপে সেটার সঙ্গে রিলেট করলাম যে আমরা আগে যে সূর্যের ডায়ামিটার তো জানি, তার সাপেক্ষে তাহলে এই ছবির সমান হচ্ছে সেই ডায়ামিটার তাহলে এই একদিনে এতটা শিফট করলো সেটা ৩.৪ সেন্টিমিটার তাহলে সেটা কত? তাহলে একইভাবে এই যে ১৫ ডিগ্রি শিফট করলো এভাবে নিচে আমরা কিন্তু মেপে দেখতে পারি। সানস্পট ১৫-২৪ ঘন্টায় অর্থাৎ আজকে ৮ টায় দেখেছিলাম, কালকে ৮ টায় দেখলাম, সকাল ৮ টায়। তো সেই ২৪ ঘন্টার মধ্যে দেখলাম হিসেব করে ১৫ ডিগ্রি শিফট করলো। তাহলে আমরা কিন্তু হিসেব করতে পারি তাহলে পুরোটা ৩৬০ ডিগ্রি কততে ঘুরে আসবে? দেখলাম ২৪ দিনে ঘুরে আসবে। এটা একটা মেজারমেন্ট এর কথাই বলছি। এটা কিন্তু আমি নিজে ক্যালকুলেট করেছি। এখানে ত্রুটি আছে। অবশ্যই ত্রুটি থাকবে। কিন্তু মোটামুটি ২৪ দিন হয়েছে হয়তো এটা ২৫ হতে পারে কি ২৬ ২৪.৫ ও হতে পারত। তো যাই হোক মোটামুটি এইভাবে এই জায়গাটাকে একটা যেটা দিয়ে করেছি এরকম অনেকগুলো আসবে। এবারে এটা করা যেতে পারে যে আমি ৩০ দিনের ছবিগুলো নিলাম। প্রত্যেকদিন ৫-৭ টা করে ৬ টা করে নিলাম। তাদের একটা ভিডিও বানাতে পারি। সেই ভিডিও দেখে কিন্তু একটা সুন্দর রেজাল্ট অনেকে কিন্তু বানাচ্ছে। তো তার জন্য ডেডিকেশন চাই। ৩০ দিন ধরে কি অন্তত কমপক্ষে ২০ দিন ধরে একটু খাটতে হবে। যে এ যে সানস্পট গুলো কিভাবে সরে যাচ্ছে এবং সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে প্রত্যেকদিন একটা নির্দিষ্টভাবে অ্যা ফোনটাকে রাখতে হবে ফটো তোলার জন্য। যে আমি ঘুরিয়ে দিলাম বিভিন্ন দিকে তা নয়। তবে এটা সমস্যা হয় না। আমি নিজে দেখেছি এই যে আগের ছবিটা আমি যদি প্রত্যেকদিন তুলতে থাকি তখন একটা সিকোয়েন্স পাওয়া যায় যে অ্যাকচুয়ালি ছবিটা কোন দিকে। আমি ভুল পথে যদি ভুলভাবেও ছবি তুলে নিই অন্য দিক বরাবর ফোনটা ঘুরিয়ে নিয়ে মোটামুটি ১-৮ দিন ঘুরে গেলেও বোঝা যায় যে অ্যাকচুয়ালি আসলে কোন লাইন বরাবর ব্যাপারটা মুভ হচ্ছে। তো এইভাবে এই কাজটা কিন্তু আমরা করতে পারি বাড়িতে। আর এটা ভেরিয়েশনটাও তো খুব সহজেই দেখতে পারি। তাহলে এই যে কাজটা এখানে করেছি সেই কাজটা এই নিচের এই যে সানস্পট এর জন্যও করতে হবে। আরো মাঝের দিকে যে তার জন্য করতে হবে। উপরের দিকে যদি এই ধারে থাকে তাদের জন্যও করতে হবে। তাহলে দেখতে পাবো যে প্রত্যেকের ১৫ ডিগ্রি হচ্ছে না। প্রত্যেকের আলাদা হচ্ছে। সেখান থেকে প্রত্যেকের এই যে অ্যা শিফট করে যাচ্ছে সেটা অ্যা কতটা হচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে সুন্দর করে। এবারে এক্সপেরিয়েন্ট ৫ সেটাও করা যায় সেটা খুব সুন্দর। এটা ৬০ টেলিস্কোপ বা ৯০ ৮০ এইগুলো দিয়ে সুন্দর করা যায়। এটা কি না এখানে যে ছবিটা দেয়া আছে সেই ছবি কিন্তু ওই ছোট টেলিস্কোপ এমনকি ১০ ইঞ্চি টেলিস্কোপেও এই ছবি হবে না। এই ছবি আসবে না। তাহলে ছবির কথা যাচ্ছি না। ছবি আমাদের প্রত্যেকের একটা নেশা হতে পারে কিন্তু এক্সপেরিমেন্ট নয় এটা। এক্সপেরিমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এ এমনকি ৭০ কি ৮০ টেলিস্কোপেও এই উপগ্রহ ৪ টে কিন্তু খুব দেখা যায়। গ্যালিলিয়ান উপগ্রহ, গ্যালিলিও যে উপগ্রহগুলোকে আবিষ্কার করেছিলেন মানে ১ম আইডেন্টিফাই করে লিখেছিলেন, নথিভুক্ত করেছিলেন। সেই ৪ টে এই যে সময়ের সঙ্গে, সঙ্গে ঘুরে যাচ্ছে সেইটা কিন্তু হিসেব করতে পারি। তো তার জন্য কি করতে হবে? বেশি না। আমরা যে ডেটাগুলো জানি মোটামুটি IU হচ্ছে ১.৮ দিন ঘুরে আসে। আর ইউরোপা এত ৩.৬ গ্যানিমেড এত। তো আমরা কি করতে পারি যে এই আজকে ২-৪ ঘন্টা পর, পর অবজার্ভ করলাম রাতে, কালকেও রাতে অবজার্ভ করলাম। তাহলে দেখতে পাবো এই ইউরোপা এপাশে আছে। আ এইদিকে হয়তো ৩ দিনের মাথায় এইদিকে চলে আসে। তো এইটা কিন্তু খুব সহজ কাজ হবে না। কিন্তু এটা করতে পারি আরকি। মানে আমরা প্রত্যেক এমনকি ছবি তুলে নিতে পারি যে এক্সট্রিম পজিশন এ এইটা আসছে। আ এইটা আমরা কিন্তু এই জায়গাটা কিন্তু আ নিজেরা দেখতে পারি যে তো ছবি যারা তুলতে পারে তারা ভালো। কিন্তু আমি বলছি এই বৃহস্পতির এই ছবিটা আসবে না। কিন্তু বৃহস্পতি একটা উজ্জ্বল বিন্দু আসবে আর বাকি অ্যা উপগ্রহগুলো আরেকটু ছোট, ছোট বিন্দু হিসেবে আসবে।
তো সেই বিন্দু হিসাবে সেইগুলোকে আমি কিন্তু নোট করে যে কোথায় কি অবস্থান, গ্যালিলিও কিন্তু এই কাজটা করেছিলেন। ছোট ছোট, এটা এখানে ছবিটা নেই, গ্যালিলিও কিন্তু এই কাজটা করেছিলেন যে দিনের পর দিন এই জায়গাগুলো কোথায় কোথায় অবস্থান করছে এই বিন্দুগুলো, এবং উনি প্রথম বলেছিলেন যে না, আমাদের পৃথিবীর চারদিকে সবাই ঘোরে না, এরকম অন্যান্য কিছু আছে তাদের চারদিকেও কেউ কেউ ঘোরে, যেমন বৃহস্পতির চারদিকে এরা ঘুরছে, এবং টেলিস্কোপ নিয়ে লোকজনকে দেখানোরও চেষ্টা করেছেন। এবং সেটা ওই যে সূর্য পৃথিবী কেন্দ্রিক যে তত্ত্ব, সেই তত্ত্বকে অনেকটা নাড়া দিয়েছিল যে না, হ্যাঁ সত্যি তো, এটা যদি হয় পৃথিবীর চারদিকেই সবকিছু ঘুরবে, তাহলে ওর আবার অন্য একটা জগৎ বৃহস্পতি, সেটা হলে খুব মুশকিল। যাই হোক, এটা এই বিষয়ে আরো আলোচনা করা যেতে পারে। তো এক্সপেরিমেন্টটা মূলত হচ্ছে এই, যে এর পর্যায়কালগুলো কি হয় সেটা আমরা কিন্তু একটা রাফলি হিসাব করতে পারি। এবারে এক্সপেরিমেন্ট 6, অকালটেশন। অকালটেশনে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। অকালটেশন যারা এখানে প্রথম শুনবেন, অকালটেশন হচ্ছে যে চাঁদের এটা লুনার অকালটেশন, চাঁদ যদি কোনো একটা অবজেক্টের সামনে চলে আসে। তো এমনি যদি আমরা আকাশের দিকে তাকিয়ে থাকি না, চাঁদ আকাশে আছে, অন্যান্য নক্ষত্র আছে, খুব সহজে বোঝা যায় না যে চাঁদও কিন্তু আকাশের সাপেক্ষে একটু করে মুভ করছে, একটু করে মুভ করে বলেই কিন্তু আজকে যেখানে সন্ধ্যাবেলায় চাঁদ ওঠে, কালকে কিন্তু ওই জায়গায় ওঠে না, এটা বোঝা যায়। কিন্তু যদি আমি তাকিয়ে থাকি যে চাঁদও মুভ করছে, তারাগুলোও মুভ করছে পশ্চিম বরাবর, কিন্তু তাদের মধ্যে একটা রিলেটিভ মানে আপাত বেগ আছে, একটা আকাশের সাপেক্ষে একটা আপাত বেগ আছে। মানে চাঁদের যেহেতু নিজস্ব একটা গতি আছে, সেই কারণে যে আকাশের বেগটা কি, আকাশের বেগ হচ্ছে পৃথিবীর গতির কারণে, পৃথিবী ঘুরছে বলে তার বিপরীত দিকে আকাশটা যাচ্ছে, কিন্তু চাঁদের নিজস্ব আবার একটা গতি আছে। তো সেই কারণে আকাশের সাপেক্ষে একদম জিরো বেগে কিন্তু যাচ্ছে তা না, আকাশের সাপেক্ষে তার নিজের একটা বেগ আছে, এবং সেটা হচ্ছে 0.56 ডিগ্রি পার আওয়ার, 1 ঘন্টায় 5 মানে হাফ ডিগ্রি। খুব একটা বোঝা যায় না। তাই বোঝা যায়নি যে কাজটি, সেই কাজটি এইভাবে এইরকম একটা বিশেষ বিশেষ ঘটনা যখন ঘটতে থাকে তখন করা যায়। মানে অর্থাৎ এই চাঁদের পিছনে একটা কোনো নক্ষত্র অন্তর্ধান হলো, মানে সামনে চাঁদ আছে, পিছনে নক্ষত্র আছে, হঠাৎ একসময় দেখতে পেলাম না। তো নিশ্চয়ই একটা সময় দেখতে পাবো। কারণ এ স্টার নক্ষত্রের জায়গায় নক্ষত্র আছে, কিন্তু এই নক্ষত্রের সাপেক্ষে চাঁদের একটা গতি আছে, তাহলে সে একটা সময় বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে দেখা যাচ্ছে যে এইরকম একটা দেখলাম, এইরকম একটা বিন্দুতে সে উঠলো। আমি এই সময়টা আমাকে ধরতে হবে, এই কত সময়ে এই পাশে পৌঁছালো। যদি আড়াআড়ি ভাবে পৌঁছায় সেটা খুব সহজ ব্যাপার, কিন্তু সবসময় যে বাম দিকে এখানে ঢুকলো, একদম ব্যাস বরাবর গিয়ে উল্টো দিকে উঠলো, এরকম তো নয়। তখন আমাকে সামান্য একটু গণিতের সাহায্য নিতে হবে, যে এই ব্যাসটা যদি এত হয় তাহলে এই দিকে জ্যাটা কত হবে, তাহলে এই জ্যাটা যেতে কত সময় লাগলো সেটা আমি ঘড়ি ধরে হিসাব করলাম। তো সেই জ্যা